এ নিন, আজ আমি আপনার সবচাইতে পছন্দের নাস্তা বানিয়েছি। মা, আমি আজকে নাস্তা করব না, আমি অফিস চলে যাচ্ছি। আরে পুত্র, বৌমা তোর জন্য কত মনোযোগ দিয়ে ভালো করে নাস্তা বানিয়ে নিয়ে আসলো, কম করে হলো তো কিছুটা খাবি নাস্তা। আমি যদি এই কালো কুৎসিত চেহারার হাতে নাস্তা বানানো খাই তাহলে তো এটা আমার অপছন্দের খাবারে পরিণত হবে। সকাল সকাল কত ভালো মন নিয়েছিলাম আর সুন্দর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু চোখ খুলে দেখতে পেলাম এই কালো কাকের চেহারা। কি বললে ভাইয়া? কালো কাকের চেহারা? তুমি সত্যি বলেছো ভাইয়া? এই নামে তাকে ভালো বানাবে? তার নিজের স্বামী আর ননদের এরকম কথা শুনে তার দু চোখে জল চলে আসে। চম্পা, তুই এ কোন ধরনের কথা বলছিস? দেখ, তোদের কথা শুনে বেচারি সীমা কাঁদতেছে। যদিও সে কালো, কিন্তু কাউকে এরকম ভাবে বলা উচিত না। মা, সে যখন কালো তাহলে তাকে কালো বলবো না তো কি বলবো? একদম ঠিক কথা বলেছো ভাইয়া। এই কালো ভাবিকে যদি কালো বলে না ডাকি তাহলে তাকে সুন্দরী ভাবি বলে ডাকবো। বাদ দাও চম্পা আর হানিফ, ঠিক আছে আমিও মানতেছি আমি কালো, কিন্তু আমারও ভিতরে একটি মন আছে, আর আমাকে এসব কথা শুনতে খারাপ লাগে। আপনি প্রতিদিন আমার চিন্তা ভাবনা নিয়ে তামাশা করেন, কিন্তু তারপরও আমি সামনে ভালো দিনের অপেক্ষায় পুরনো দিনের কথা ভুলে যাই, আপনাকে খুশি রাখার চেষ্টা করি। কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যে আপনার চোখে কিছুই পড়ে না, পাথরের মতো মন আপনাদের দুজনের। আরে তুই কি বললি? তুই আমাকে গালি দিলি? আরে আরে পুত্র হানিফ, বেশি রাগারাগি করিস না। আর তুই সীমা বৌমা, তোকে কালো বলার কারণে যেভাবে রাখতেছিস, তোর তো দেখে মনে হচ্ছে তুই দুধের মতো সাদা। যা এখান থেকে গিয়ে বাড়ির কাজ কর। আর হানিফ, তুই যা অফিসে গিয়ে কাজ কর। আর চম্পা, তুই কলেজে যাওয়ার জন্য তৈরি হ। জেরিনা সকলকে আপন আপন কাজে পাঠিয়ে দেয়। জেরিনার দুইটি ছেলে মেয়ে ছিল, ছেলের নাম হানিফ আর মেয়ের নাম চম্পা, যার ভিতরে হানিফের বিবাহ হয় 3 মাস আগে। কিন্তু জেরিনা ছেলের বিবাহ তার পছন্দের মেয়ের সাথে করায়। দেখতে কালো, কিন্তু সংসারের কাজ কামে অনেক গুণবতী ছিল। কিন্তু হানিফ তার বউকে একটুও পছন্দ ছিল না, এজন্য বিবাহের প্রথম দিন থেকে তাকে অপছন্দ করত। আর এই সব দেখে চম্পা ও তার ভাবিকে যন্ত্রণা দেওয়ার সুযোগ পেত। 3 মাস তো সীমা বেচারি খুব মুখ বুজে সহ্য করে নেই, কিন্তু এখন যত দিন যায় তার স্বামী আর ননদের কথা সহ্য করতে পারে না। এই কারণে সীমা তার বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকতো। এভাবে সব কিছুই চলতেছিল। প্রতিদিনই সীমার স্বামী হানিফ যে কোনো কথাই নিয়ে সীমার সাথে ঝগড়া করত। যদি এতই সমস্যা ছিল আমার কালো রং নিয়ে, তাহলে কি জন্য আমাকে বিবাহ করেছিলেন? আমার কপালের দোষ ছিল, এই জন্যে তোকে বিবাহ করেছিলাম। আর কিছু জানতে চাস? আপনাকে এরকম ভাবে বলতে আপনার বিবেকে একটুও বাধে না? আরে তুই চুপ কর। কালো কুৎসিত মেয়ে আবার প্রতিদিন ঝগড়া করতে থাকে। আবারও হানিফের আর সীমার সাথে ঝগড়া হয়। প্রতিদিন এভাবেই চলতে থাকে। হানিফ সীমাকে কোনোদিনও নিজের মনে জায়গা দিতে রাজি ছিল না। হানিফ সীমার কালো রং আর চলন ফিরন পছন্দ করতো না। একদিন হানিফ অফিসে বসে একটি মেয়েকে দেখতেছিল। ওয়াও, কত মডার্ন মেয়ে! মনে হচ্ছে নতুন এসেছে এই স্টাফ এই অফিসে। দেখে তো মনে হচ্ছে কত সুন্দর, কি মায়াবী চেহারা। সে যদি আমার বউ হতো কতই না ভালো হতো। কি সুন্দর, কি স্টাইল! মনে হচ্ছে আগুনের গোলা। যা কিছুই হোক, আমার জীবনের হিসাব এটা। আমি এই কালো কুৎসিত চেহারার মেয়ের সাথে সারা জীবন পার করতে পারবো না। হানিফের মনে সেই মেয়ের প্রতি আগ্রহ জেগে যায়। মেয়েটি নতুন নতুন অফিসে এসেছে। হানিফ সেই মেয়েটির সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে, আর সুযোগ পেতেই প্রপোজ করে বসে। আর তামান্নারও হানিফকে পছন্দ হয়ে যায়। এ কারণে তামান্না তার প্রপোজ একসেপ্ট করে নেয়, আর দুজনই কাউকে কিছু না বলে বিবাহ করে নেয়। তামান্না সুন্দর, রূপবতী, মডার্ন মেয়ে ছিল, এজন্য হানিফের অনেক পছন্দ হয়ে যায়। হানিফ বিবাহ করে তাকে সাথে নিয়ে তার বাড়ি পৌঁছে যায়। ভাগ্যবশত সীমাকে তার সতীনের জন্য দরজা খোলা লাগে, আর তার স্বামীর গলায় মালা দেখে তার পায়ের নিচে জমিন সরে যায়। হানিফ, কে কে ইনি কে? আরে প্রতি রাতের কালো কাক, এটা আমার স্ত্রী। আচ্ছা, এর মানে তুমি হানিফের স্ত্রী? সো স্যাড। হানিফ তো অনেক হ্যান্ডসাম, আর তোমাকে তো দেখে ফকির মিসকিনের মতো লাগতেছে। কি হয়েছে বৌমা, কেউ এসেছে নাকি? হানিফ, এ কে? জেরিনা তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তখন হানিফ তাকে উত্তর দেয়। মা, আমি বলতেছি, কিন্তু কেউ আমাকে বারবার পরে জিজ্ঞাসা করবে না। এ আমার স্ত্রী তামান্না। আজ থেকে এ আমার সাথেই থাকবে। আমার নিজের পছন্দ মতো বিয়ে করা এটা আমার অধিকার। আমি সারা জীবন এই কালো কুৎসিত মেয়ের চেহারার সাথে থাকতে পারবো না।
এ কথা বলে হানিফ আর তামান্না সেখান থেকে চলে যায়। হানিফের কথা শুনে সীমা অনেক জোরে জোরে কাঁদতে লাগে। আমার কপাল পুড়ে গেল গো, আমার স্বামী কি নিয়ে এসেছে গো, আমার জন্য সতীন নিয়ে এসেছে গো। ও মা, তুই চুপে যা, তুই এইখান থেকে কোথাও যাবি না, তুই এখানেই থাকবি, এখন তুই চুপে যা। জেরিনা কোনো মতে সীমাকে বুঝায়। সীমা যখন কান্নাকাটি করার পর সে রুমের ভিতর যায়, তখন তামান্না তাকে বলে, হ্যালো, কোথায় এসেছো কালো কোকিল? মানে এটা আমার রুম, আমার যখন মন চাইবে তখনই আমি আসবো। নাও, এটা তোমার বালিশ ছিল না, এটা নাও আর ঘর থেকে বের হয়ে যাও। আর একটা কথা শুনো, এই রুমটি তোমার ছিল না, কিন্তু এখন আমার জন্য। আজকে থেকে এই রুমটি নিজের বলার সাহস দেখাবে না, বুঝতে পেরেছো? তামান্না প্রথম দিন এসে সীমাকে তার রুম থেকে বের করে দেয়। সীমা বেচারি দুঃখী হয়ে তার বালিশ নিয়ে সেখান থেকে চলে আসে। আরে বৌমা, এ বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আম্মা জি, আমার সুন্দরী সতীন যখন থেকে এসেছে তখন থেকেই তো আমার কপাল পুড়ে গেছে, এখন তো আমার ঘুমানোর জন্য কোনো রুমই নেই। আরে সে তোকে রুম থেকে বের করে দিয়েছে, আর বাড়িতে তো অন্য কোনো রুমও নেই। আমি জানি, এখন আমাকে রান্নাঘরে শুতে হবে। সীমা এ কথা বলে দুঃখী মন নিয়ে রান্নাঘরে চলে আসে আর রান্নাঘরে বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে যায়। জেরিনার তাকে দেখে দুঃখ লাগে। এভাবে সকাল সকাল সীমার উপরে কেউ বালতি ভর্তি পানি ঢেলে দেয়, যে কারণে তার ঘুম ভয় পেয়ে ভেঙে যায়। আহ আহ কে তুমি? কালো কোকিল, কত সময় পর্যন্ত ঘুমাবে? যা এখন এখান থেকে, তাড়াতাড়ি করে আমাকে নাস্তা বানিয়ে দে। এমনি তো তুমি আমাকে পুরো ভিজিয়ে দিয়েছোই, আর এদিকে তুমি আমাকে আবার নাস্তা বানাতে বলছো? আমি না কোনো কালনি, তুই আমার স্ত্রীর কাজ না করার কথা বলার সাহস দেখাবি না। এমনিতে তোকে এই বাড়িতে রেখেছি, এই জন্য তুই মনে কর তোর উপরে দয়া করেছি, বুঝতে পেরেছিস? এখানে তোকে আমি ফ্রিতে ফ্রিতে রাখি নাই, মুখ বুঝে আমার স্ত্রীর কাজ করবি আর আমার স্ত্রীর কথা শুনবি। হানিফের কথা শুনে সীমা কিছুই বলে না আর চুপ হয়ে নাস্তা বানাতে লাগে। সীমা সবার জন্য নাস্তা বানায়, কিন্তু তামান্না সে নিজে আর হানিফকে ছাড়া অন্য কাউকে টেবিলে বসতে দেয় না। প্রথমে আমি আর আপনি নাস্তা করব, তারপরে অন্য কেউ করবে। বলো বলো, কথা বলো। এই সতীন আসার কারণে তো শুধু আমারই কপাল পুড়েনি, আমার সাথে সাথে তো আম্মা জানার ননদেরও কপাল পুড়েছে। এই তামান্না তো অনেক অহংকারী, কাউকে তার সাথে বসতেও দিচ্ছে না, কাউকে কিছু খেতেও দিচ্ছে না। সীমার কথায় সত্যতা ছিল, তামান্না অনেক অহংকারী ছিল, যা কি এখন আর চম্পা তার সাথে কাউকে টেবিলে বসতে দিত না। এখন জেরিনা আর চম্পা বুঝতে পেরেছিল সীমা কত নম্রভদ্র মেয়ে ছিল। তামান্না সকলের মন জ্বলিয়ে রেখেছিল, তার সাথে তামান্না চোখ অন্য কিছুর ওপর ছিল। একদিন জেরিনা আরাম করে বসেছিল, ঠিক তখন তার কাছে হানিফ আসে। মা, এই পেপারটাতে একটু সিগনেচার করে দাও তো মা। এটা কি জিনিসের ব্যাপার? মা এ মানে এটা ব্যবসার পেপার, তোমার একটু সিগনেচার লাগবে। হানিফ তার মাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে সিগনেচার করিয়ে নেয়। জেরিনা সিগনেচার করতে হানিফ রুমের ভিতর থেকে বড় বড় ব্রিফকেস নিয়ে এসে ছুঁড়ে ফেলতে লাগে। আরে আরে হানিফ, এসব করছিস কি? হা 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 মা, আমি তোমাদের সাহায্য করতেছি, তোমাদেরকে বাড়ি থেকে বের করার জন্যে। এখন জেরিনা সবকিছুই বুঝতে পারে তার নিজের ছেলে এরকম ব্যবহার। তার বিশ্বাস হচ্ছিল না হানিফ ধোকা দিয়ে একেবারে তার পুরো প্রপার্টি নিজের নামে করে নেই। হানিফ, 1 সপ্তাহ হয়েছে এসেছে, এই মেয়ের কারণে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছিস, দেখিস তুই একদিন পস্তাবি। এই সুন্দরী মেয়ে আসার কারণে আমাদের কপাল পুড়েছে, এর কপালও খুব বেশি দিন সুখে থাকবে না, আমি অভিশাপ দিয়ে গেলাম। এই সুন্দরী সতীন আসার কারণে আমাদের সকলেরই ভাগ্য পুড়েছে, কিন্তু দেখবে এরও কপালে বেশি দিন সুখ জুটবে না, আমি অভিশাপ দিলাম। 3 শাশুড়ি বউ আর ননদ মিলে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। এখন তাদের কাছে থাকার মতো কোনো জায়গা ছিল না, এজন্য জেরিনার একটি গলা স্বর্ণের চেন বিক্রি করে সেই টাকা দিয়ে একটি বাসা ভাড়া নেই, আর তাই দিয়ে তারা কোনো রকম দিন পার করে। আর এদিকে হানিফের ঝগড়া তামান্নার সাথে আরম্ভ হয়ে যায়। তামান্না, এই আচমকা তোমার কি হয়েছে? প্রথমে তো তুমি এরকম ঝগড়া করতে না আমার সাথে। দেখো হানিফ, এসব অনেক হয়েছে, এখন তোমাকে আমার নামে আধা প্রপার্টি লিখে দিতে হবে। আমি এখন তোমার সাথে থাকতে পারবো, আমার নামে প্রপার্টি করো, আর যদি না। কি? আর যদি না করি এর মানে কি? তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমি এখন তোমার সাথে থাকতে থাকতে বোর হয়ে গেছি। তামান্নার কথা শুনে হানিফের মনে হয় তার কাছে অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাকে ছেড়ে দেবে তামান্না? হ্যাঁ। তার মানে তুমি আমাকে এই জন্য বিবাহ করেছিলে? হা হা হা। আচ্ছা, এ কথা।
কিন্তু আমি কোনো পাগল না যে আধা প্রপার্টি লিখে দেব। যাও এক্ষুনি তুমি এই বাড়ি থেকে, আর আমার জীবন থেকে এক্ষুনি চলে যাও। হানিফ তামান্নাকে বাড়ি থেকে বের করে দেয় আর সে তার মা আর তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। এখন তার নিজের ভুল বুঝতে পেরেছিল, তার সাথে একটা জিনিস বুঝতে পেরেছিল যে তার স্ত্রী কত নম্র ভদ্র ভালো ব্যক্তি ছিল। হানিফ অনেক চেষ্টা করার পর তার স্ত্রী আর তার মা বোনকে খুঁজে বের করে, তাদের কাছে ক্ষমা চায়। মা, আমাকে ক্ষমা করে দাও। আর সীমা, সুন্দর মেয়ের খপ্পরে পড়ে আমি ভুলেই গিয়েছিলাম তোমার নম্র ভদ্র মনের খাঁটি ভালোবাসা। যা, তোর কথা আমরা শুনতে চাই না, তুই একটা ধোঁকাবাজ, তোর রূপবতী স্ত্রীর সাথেই থাক। মা, এ কথা বলো না মা, আমি তোমারই ছেলে। সুন্দর মেয়ের খপ্পরে পড়ে আমি রাস্তা হারিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আপনি যান হানিফ, এখন অনেক দেরি হয়ে গেছে। সীমা, অন্তত তুমি এরকম করে বলো না সীমা, তুমি আমাকে ক্ষমা করে দাও সীমা। হানিফ এভাবে বলে কাঁদতে লাগে, তার মন থেকে তার নিজের ভুল বুঝতে পারে যে তার নিজের ভুলের কারণে তাদের কাছে ক্ষমা চায়। তাকে দেখে সীমার মায়া আসে আর তারা ক্ষমা করে দেয় হানিফকে। হানিফ ক্ষমা পেয়ে সকলকে সাথে করে বাড়ি ফিরে নিয়ে আসে। এখন হানিফ সীমাকে অনেক ভালোবাসতে লাগে, তাকে তার জীবনের শিক্ষা দিয়ে যায় আর এখন সবকিছুই ঠিক হয়ে যায়। যদি আমি এই সাদা কালো খপ্পরে না পড়তাম, আর যদি আমার স্ত্রীকে ভালোবাসা দিয়ে রাখতাম, তাহলে এই সময় এসে এত অপমানিত হতে হতো না। কিন্তু বন্ধুরা, আপনারা ভুল করবেন না আমার মতো। নিজের স্ত্রীকে সম্মান করবেন, তাকে ভালোবাসা দিবেন, দেখবেন তাহলে আপনার জীবনটা আনন্দময় হবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আগে কোন ধরনের গল্প দেখতে চান সেটি কমেন্টে লিখে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন।